বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দুই মন্ত্রী নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ। প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে সর্বত্র সতর্ক অবস্থানে 52 দেশ অঞ্চল। পাকিস্তানে প্রক্সি যুদ্ধ জোরদার করেছে দিল্লি, অভিযোগ সেনাপ্রধান মুনিরের। ট্রাম্প মিথ্যাচার করলে প্রকাশ্যে বলুন, লোকসভায় নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধীর চ্যালেঞ্জ। মোদী ট্রাম্প দৃঢ় বন্ধুত্বের মধ্যেই ভারতের উপর চড়া শুল্ক। নেদারল্যান্ডস বহুদিন থেকেই গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার। এবার কূটনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারা দেখিয়ে দিল তারা শুধু মুখে মুখেই তেল আবিবের বিরোধিতা করে না, ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে তারা। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার 2 সদস্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে দ্য হেগ। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজের ওপর নিষেধাজ্ঞা বলবতের কথা ঘোষণা করেছে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাপ। দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাপ সে দেশের পার্লামেন্টে বলেন, ওই দুইজনের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেয়া এবং বিশেষ সম্প্রদায়কে নির্মূল করার চেষ্টা চালানোর প্রমাণ রয়েছে। তাই নেদারল্যান্ডসে ওই দুই ইসরায়েলি মন্ত্রীকে প্রবেশ করতে দেয়া হবে না। নেতানিয়াহুর ওই দুই মন্ত্রী ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সহিংসতা ছড়ানো, জাতিগতভাবে ফিলিস্তিনিদের নির্মূল করার অপচেষ্টা এবং বেআইনিভাবে ইহুদি বসতি সম্প্রসারণের কাজে জড়িত বলে অভিযোগ করেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী। তবে নেদারল্যান্ডসের নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে বেন গভির মঙ্গলবার এক এক্স পোস্টে লিখেছেন, যদি পুরো ইউরোপও তাকে নিষিদ্ধ করে তবু তিনি পরোয়া করেন না, তিনি তার দেশের স্বার্থে কাজ করে যাবেন। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ভোরে 8.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে। 3টি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের 52টি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে। 3 মিটারের বেশি উচ্চতার সুনামির ঝুঁকিতে রয়েছে 3টি দেশ ও অঞ্চল। এগুলো হচ্ছে রাশিয়া, ইকুয়েডর এবং উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ। এদিকে একদিক থেকে 3 মিটার ঢেউয়ের আশঙ্কা রয়েছে 14টি দেশ ও অঞ্চলে। এদের মধ্যে রয়েছে চিলি, কোস্টারিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া, গুয়াম, হাওয়াই, জাপান, জার্ভিস আইল্যান্ড, জনস্টন অ্যাটল, কিরিবাতি, মিডওয়ে আইল্যান্ড, পালমিরা আইল্যান্ড, পেরু, সামোয়া ও সলোমন দ্বীপপুঞ্জ। এদিকে 0.3 থেকে 1 মিটার উচ্চতার ঢেউয়ের সতর্কতা রয়েছে 35টি দেশের উপর। এসব হচ্ছে অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ফিজি, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, তিউনেশিয়া, টোঙ্গা, তুভালু, ভানুয়াতু, কলম্বিয়া, মেক্সিকো, নিকারাগুয়া, এল সালভাদর, কুক আইল্যান্ডস, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কস্টে, মার্শাল দ্বীপপুঞ্জ, পিটকায়ার্ন, চুক, নারু, নিউ ক্যালেডোনিয়া, পিজুয়ে, পেলাও, পানামা, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, তাইওয়ান, হল্যান্ড ও বেকার দ্বীপপুঞ্জ, জনস্টন অ্যাটল, জার্ভিস আইল্যান্ড, ওয়েক আইল্যান্ড, টোকেলাও। ইতিমধ্যেই রাশিয়ার উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ 3 থেকে 4 মিটার পর্যন্ত উঠেছে এবং উপকূলবর্তী শহরগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘন্টার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। উপকূলবর্তী অঞ্চলগুলোতে জনসচেতনতা ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সুনামি সম্ভাব্য ঢেউ যে কোনো সময় আছড়ে পড়তে পারে, তাই সব দেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। পাকিস্তানে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার আরো তীব্র করেছে ভারত, এমন অভিযোগ তুলেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। তিনি বলেন, পাকিস্তানের ভূখণ্ডে অস্থিতিশীলতা ও বিভাজন সৃষ্টির জন্য ভারত সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। এর মাধ্যমে দিল্লি ফিতনাতুল খাওয়ারিজ ও ফিতনাতুল হিন্দুস্তানের মতো হাইব্রিড যুদ্ধের কৌশল বাস্তবায়ন করছে। বুধবার বেলুচিস্তানে অনুষ্ঠিত 16তম ন্যাশনাল ওয়ার্কশপে বিভিন্ন শ্রেণী পেশার অংশ
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্যে এসব মন্তব্য করেন সেনাপ্রধান। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ ISPR এক বিবৃতিতে এই বক্তব্য তুলে ধরে। মুনির বলেন, বেলুচিস্তানের দেশপ্রেমিক জনগণের মনোবল ভাঙতেই ভারতের এই সন্ত্রাসী প্রকল্প। তবে যেভাবে তারা মার্কায় হকে অপমানজনকভাবে পরাজয়ের শিকার হয়েছিল, একই পরিণতি এসব প্রক্সি গোষ্ঠীর ক্ষেত্রেও হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম, গোষ্ঠী বা নৃগোষ্ঠী থাকে না। তাই এসব হুমকি মোকাবেলায় দেশের সব স্তরের মানুষের সম্মিলিত জবাব অত্যাবশ্যক। বেলুচিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সংহতি রক্ষায় সেনাবাহিনী সর্বাত্মক প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। প্রক্সি যুদ্ধ হলো এমন এক ধরনের যুদ্ধ বা সংঘাত যেখানে কোনো দুটি প্রধান রাষ্ট্র বা শক্তি সরাসরি একে অপরের বিরুদ্ধে লড়াই না করে তাদের স্বার্থ রক্ষায় অন্য দেশ, গোষ্ঠী বা মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে লড়াই চালায়। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কৃতিত্বের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত সরকার বরাবরই বলে আসছে, কারো কথা শুনে সংঘাত থামায়নি তারা। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্রাম্প মিথ্যা বলছেন কিনা তা খোলাসা করার আহ্বান জানান তিনি। তবে রাহুলের এ চ্যালেঞ্জে সাড়া দেননি মোদী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত অপারেশন সিন্দুর নামে যে অভিযান চালিয়েছিল তা নিয়ে লোকসভার আলোচনায় গতকাল মঙ্গলবার রাহুল গান্ধী বলেন, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি না হয়ে থাকলে মোদী সরকার সরাসরি বলুক। ট্রাম্প মিথ্যাবাদী, তিনি অসত্য দাবি করছেন। রাজ্যসভাতেও একই ধরনের চ্যালেঞ্জ জানান বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খড়গে। মঙ্গলবার আলোচনায় দীর্ঘ 1.5 ঘন্টা অংশ নিলেও ট্রাম্পের নাম পর্যন্ত উচ্চারণ করেননি মোদী। তার ভাষণের মধ্যে দিয়ে আলোচনাও শেষ হয়। পরে সাংবাদিকদের রাহুল বলেন, প্রধানমন্ত্রী একবারও বলেন না যে ট্রাম্প মিথ্যা কথা বলছেন। তাছাড়া একবারও তিনি বা তার প্রতিরক্ষা মন্ত্রী কেউ চীনের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না। অথচ সবাই জানে পাকিস্তানের হয়ে লড়াইটা চীনই লড়েছে। অপারেশন সিন্দুর স্থগিত হওয়ার সময় থেকে ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন। রাহুলের ভাষ্য অনুযায়ী ট্রাম্প 29 বার এ দাবি করেছেন। সেই দাবি সত্য না মিথ্যা তা জানতে মোদীকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাহুল। তবে ভারতের প্রধানমন্ত্রী শুধু জানিয়েছেন, পৃথিবীর কোনো দেশ ভারতকে অপারেশন সিন্দুর বন্ধ করার কথা বলেনি। রাহুল লোকসভায় বারবার এটাই বলতে চেয়েছেন যে ভারতের পররাষ্ট্রনীতি চীন ও পাকিস্তানকে জোটবদ্ধ করেছে। পাকিস্তানের লড়াইটা আসলে চীনই লড়েছে। রাহুল এ সমালোচনাও করেছেন যে সব দেশ সন্ত্রাসবাদের বিরোধিতা করলেও পেহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে কেউ পাকিস্তানের বিরোধিতা করেনি, বরং কেউ কেউ পক্ষে দাঁড়িয়েছে। এটা ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ হবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের উপর 25% আমদানি শুল্ক ধার্য করতে যাচ্ছে তারা। আগামী 1 আগস্ট থেকে বিভিন্ন দেশের উপর পারস্পরিক বা পাল্টা শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। বহু দেশ ইতোমধ্যেই আমেরিকার চাপিয়ে দেওয়া চড়া শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে। তবে এখনো পর্যন্ত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি করেনি। এই পরিস্থিতিতে ভারতীয় পণ্যের ক্ষেত্রেও 25% হারে শুল্ক নেওয়া হবে কিনা এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনিও তাই মনে করেন। একদিকে ট্রাম্প ভারতকে ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন ঠিকই, তবে মার্কিন প্রেসিডেন্ট এও মনে করেন অন্য যে কোনো দেশের তুলনায় ভারতে আমেরিকার পণ্যের উপরে বেশি পরিমাণ শুল্ক ধার্য করা হয়। সে কারণেই ভারতের উপরও পাল্টা শুল্ক চাপানোর চিন্তাভাবনা করছেন মোদী। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু, কিন্তু তারা অন্য যে কোনো দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ করেছে। বন্ধু হয়ে তারা এটা করতে পারে না। ট্রাম্প আগেই আভাস দিয়েছিলেন, যে দেশগুলোর সঙ্গে আলাদা করে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে না তাদের উপর 15 থেকে 20% ন্যূনতম শুল্ক চাপাবে আমেরিকা। গত এপ্রিলের ঘোষণা অনুযায়ী সব দেশের উপর 10% ন্যূনতম শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার সেই পরিমাণ কিছুটা বৃদ্ধি করবেন বলে জানান তিনি। তার কথায় এটি 15 থেকে 20% মধ্যে থাকবে। হয়তো এই দুটি শুল্ক হারের মধ্যে কোনো একটি ধার্য হবে। 2024-এর আন্দোলন দমাতে করণীয় ঠিক করতে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো। মূলত জুলাইয়ের মাঝামাঝি থেকে নিয়মিত এই বৈঠক হতো। সেখানেই সমন্বয়কদের আটকের সিদ্ধান্ত, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরি করার মতো সিদ্ধান্ত হতো। একই সঙ্গে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলনপ্রবণ এলাকায় ব্লক রেডের সিদ্ধান্তগুলোও ওইসব বৈঠকে নেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত থাকা তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে এসব তথ্য উল্লেখ করেন।
2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরের মাসের 23 তারিখে গ্রেপ্তার হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা এক মামলায় 2025-এর 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। 5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018 সালের ভোটে অনিয়ম, গুম, খুন ও জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে মামুন বলেন, 2024-এর 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুজন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকে উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠক থেকে সব রকম নির্দেশনা ও পরামর্শ করা হতো। এর মধ্যে এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। তিনি আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলনপ্রবণ এলাকার ব্লক রেডের সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপেন ব্যবহারের প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির সাবেক প্রধান হারুন লেথাল উইপেন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। সরকার পতনের দিন কি করেছিলেন মামুন, সেটিও জবানবন্দিতে জানিয়ে তিনি বলেন, 5 আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন। এছাড়া ব্যারিস্টার আরমানের গুম ও টিএফআই সেলে আটক থাকার বিষয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অবহিত করা হতো না। ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দী আছে, এই বিষয়টি আমি জানতাম, তবে তাকে আমার সময় তুলে আনা হয়নি, অনেক আগে তুলে আনা হয়। আমার পূর্ববর্তী ডিজি র্যাব বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরকালে ব্যারিস্টার আরমান যে টিএফআইতে আটক আছেন তা আমাকে অবহিত করেন। জবানবন্দির শেষে গুলি করে হত্যা আহতের ঘটনায় সেই সময় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যদিও 5 পৃষ্ঠার জবানবন্দিতে শুধু বৈঠকে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি। সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সম্প্রতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়তে সামনে আসে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের বিষয়টি। এই কারণে সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নেয়ার জন্য গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। ইতিমধ্যে জুলাই সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে বিএনপির সায় থাকলেও আপত্তি জানিয়েছে জামাত ও এনসিপি সহ কয়েকটি দল। শুরুতেই জেনে নেওয়া যাক জুলাই ঘোষণাপত্রটি আসলে কি, এটি নিয়ে কি বলছে রাজনৈতিক দলগুলো। জুলাই ঘোষণাপত্র হচ্ছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে কি কি উল্লেখ থাকবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে। একই সঙ্গে সেটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে রয়েছে ভিন্ন মত। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই বিষয়ে গত 11 জুলাই দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছিলেন, আমরা বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রত্যাশা করি। এনসিপি মনে করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সেই নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। সেই জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান 2024 আনা যেতে পারে। এবার আসা যাক জুলাই জাতীয় সনদের বিষয়ে। এই বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে সনদের একটি খসড়া তৈরি করেছে, তাতে সংস্কারের বিষয়গুলো উল্লেখ করা হয়নি। তবে কমিশন জানিয়েছে এখন পর্যন্ত মোট 12টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। খসড়ায় বলা হয়েছে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে ও তা টেকসই করতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে।
তবে জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে, সনদের এই বিষয়টি নিয়ে মূলত আপত্তি। দলগুলো বলছে জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, না হলে পুরো সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তবে এই খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি। আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির যে 2 জনকে নেওয়া হবে, তারা যদি ওই প্রস্তাবিত যে 5 জন অথবা 2 জনের মধ্যে যাদের জুডিশিয়ারি যদি কেউ থাকে, সেটা তো ওপেন, কেউ তো প্রস্তাব করতেও পারে বিচারপতিদের নাম, সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ, সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি সেটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ক্ষমতা আনতে পারি, তাহলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐক্যমতে পৌঁছানো যায় নাই। আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে, ভিন্নমত আছে। এরপরে তাদের প্রস্তাব হলো তারপরে র্যাঙ্ক চয়েজে যাবে, সেখানেও আমাদের দ্বিমত আছে। জুলাই সনদের আমরা কপি পেয়েছি, আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি, আমরা পড়েছি। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাব। 2, এখানে ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, ডেঞ্জারাস। জুলাই সনদে আমরা বলেছি যেই কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এই জন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে, এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা শেষ না হলেও 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যেই জাতীয় সনদের টেক্সটের খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন। আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বড় রকমের আপত্তি আমরা শুনতে পাইনি এখন পর্যন্ত, আশা করছি বড় রকমের আপত্তি থাকবে না। সংশোধনীগুলো সংযুক্ত করে আমরা আগামীকাল এই অংশটা নিষ্পত্তি করতে পারবো। তো সেদিক থেকে অগ্রগতি হচ্ছে, আমরা এখনো আশাবাদী 31শে জুলাইয়ের মধ্যে আমরা সনদের একটা পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারবো। রাজনৈতিক দল প্রেসকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা আমরা লক্ষ্য করেছি, সব দলই কোনো না কোনো ভাবে তাদের অবস্থানের অনেক জায়গায় সমঝোতা করার জন্য, জাতীয় ঐকমত্যে আসার জন্য এক ধরনের ঐকমত্যের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। ফলে তাদের অবস্থানের পরিবর্তন করছেন, অংশগ্রহণ করছেন, সেটা নিঃসন্দেহে তাদেরকে ধন্যবাদ, তারা প্রাপ্য। তাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে এটা সম্ভব হতো না। আমরা যে সমস্ত বিষয়গুলো কমিশনের কাছে দেয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমাদের অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে সেই সিদ্ধান্ত দিতে হবে, এবং আমরা সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশন উপর্যুপরি প্রতিদিনই, আপনারা এখানে থাকেন যারা, তারা জানেন যে কোনো ব্রেকেই আসলে কমিশন বারবার বসছে। আমরা মানে নিশ্চিত করতে চাই যেন 31শে জুলাইয়ের পরে এই আলোচনা অব্যাহত না থাকে। 2023 সালের 6 ফেব্রুয়ারি ভোর 4:17। অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে। এমন সময় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে 2টি ভয়াবহ ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল 7.8 এবং দ্বিতীয়টিও ছিল সমান শক্তিশালী। মুহূর্তেই ধসে পড়ে তুরস্কের হাজারো ভবন। ঘুমন্ত অবস্থাতেই বহু মানুষ
প্রাণ হারান ভবনের নিচে চাপা পড়ে। এই ঘটনায় নিহত হন 55,000-এরও বেশি মানুষ এবং আহত হন প্রায় 1 লাখেরও বেশি। ওই সময় গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভিত্তিক সেবা আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু ছিল সবার মোবাইলে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা পায়নি। 2.5 বছর পর হলেও গুগলও তাদের ওই ব্যর্থতা স্বীকার করেছে। প্রশ্ন উঠেছে, তুরস্কে এই ভয়াবহ ভূমিকম্পের সময় গুগল সতর্কবার্তা দিতে কেন ব্যর্থ হয়েছিল? এর পেছনের কারণ কি? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের আলোকে এই সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। সাধারণত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা সেন্সরের মাধ্যমে মাটির কম্পন শনাক্ত করে গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম। যেহেতু ভূমিকম্পের তরঙ্গ মাটির নিচ দিয়ে তুলনামূলকভাবে ধীরে ধীরে ছড়ায়, তাই উপযুক্ত অ্যালগরিদম থাকলে কিছু সেকেন্ড আগেই সতর্কতা পাঠানো সম্ভব হয়। গুগলের এই সিস্টেমে 2 ধরনের সতর্কবার্তা পাঠানো হয়। একটি টেক অ্যাকশন, যা প্রাণঘাতী কম্পনের ক্ষেত্রে সক্রিয় হয় এবং ফোনের ডু নট ডিস্টার্ব মোড ভেঙে উচ্চ শব্দে অ্যালার্ম বাজায়, যেন ঘুমন্ত অবস্থা থেকে মানুষ জেগে উঠতে পারে। আরেকটি বি অ্যাওয়ার বা অপেক্ষাকৃত হালকা কম্পনের সময় সতর্কতা পাঠায়, তবে এটি ততটা দৃশ্যমান বা কার্যকর নয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 158 কিলোমিটার দূরে অন্তত 1 কোটি মানুষকে টেক অ্যাকশন সতর্কতা পাঠানো সম্ভব ছিল এবং যা মানুষের কাছে পৌঁছাতে পারত 35 সেকেন্ড আগেই। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গুগলের অ্যালগরিদম প্রথম ভূমিকম্পটির মাত্রা ভুলভাবে নির্ণয় করেছিল। তারা 7.8 মাত্রার কম্পনকে ভুলভাবে মাত্র 4.5 থেকে 4.9 হিসেবে চিহ্নিত করে। ফলে প্রাণঘাতী টেক অ্যাকশন বার্তার বদলে কম গুরুত্বের বি অ্যাওয়ার বার্তা পাঠানো হয়, যা পৌঁছায় প্রায় 5 লাখ ব্যবহারকারীর কাছে। এদের মধ্যে মাত্র 469 জনের ফোনে টেক অ্যাকশন সতর্কতা আসে, যদিও বাস্তবে কেউই তা ভূমিকম্পের আগে পাননি। যদিও গুগল প্রথমে দাবি করে যে তাদের সিস্টেম ভালোভাবে কাজ করেছে, কিন্তু পরে তারা তাদের ব্যর্থতার কথা স্বীকার করে। এমন ব্যর্থতার পর নিজেদের অ্যালগরিদম আপডেট করে গুগল এবং ঘটনাটি পুনরায় সিমুলেট করে। নতুন সংস্করণে দেখা যায়, প্রথম ভূমিকম্পে এটি প্রায় 1 কোটি মানুষকে টেক অ্যাকশন বার্তা পাঠাতে সক্ষম হয় এবং আরো 6,70,00,000 মানুষকে বি অ্যাওয়ার বার্তা পাঠায়। গুগল বিবিসিকে জানায়, তারা প্রতিটি বড় ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে তাদের অ্যালগরিদম আরো উন্নত করছে, যাতে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়। বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসন সংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেই সঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 30 জুলাই বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন, এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এই জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি। এ সময় তিনি আরও বলেন, সংবিধানের 119 থেকে 124 ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 30 জুলাই বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। 19 বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি দ্রুত নির্বাচনটি হোক। ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক হৃদয় দিয়ে গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি এন জ্যাকবসন। তিনি বলেন, আমাদের 2 দেশের সম্পর্ক গড়ে উঠছে বাংলাদেশি থেকে আমেরিকান একজন মানুষের মাধ্যমে, হাতে হাত ধরে, হৃদয়ে হৃদয় দিয়ে। 30 জুলাই বুধবারের সকালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণ টাইগার লাইটনিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিশীল সহযোগিতার প্রতীক। এটি বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় 2 দেশের অভিন্ন লক্ষ্যকে প্রতিনিধিত্ব করে।
এই মহড়ার মাধ্যমে মার্কিন সেনারা বিশ্বজুড়ে শান্তি রক্ষায় খ্যাত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে পুঁজিবাজারে বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে 100 কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে তাকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া একই অনিয়মের কারণে তার ছেলে সায়ান এফ রহমানকে 50 কোটি টাকা জরিমানা এবং পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়া তো পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন। মঙ্গলবার 29 জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 965তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কামচাটকা উপকূল। ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিক বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে উপকূল অঞ্চলের বাসিন্দাদের। আর ইতোমধ্যেই সুনামি শুরু হয়েছে রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলোতে। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল কামচাটকার কিছু এলাকায় 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। রাশিয়ার আঘাত হানা এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী উল্লেখ করে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ বলেন, আজকের ভূমিকম্পটি ছিল অত্যন্ত ভয়াবহ। আর বিবিসির তথ্য বলছে, পৃথিবীর ইতিহাসে যত ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পটি তার মধ্যে 6ষ্ঠ ভয়াবহ। তবে আসার কথা, ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলেও রুশ পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা। মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল যেখানে সবসময় কোনো না কোনো শক্তির দ্বন্দ্ব লেগেই থাকে। এখন আবার সেখানে নতুন এক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, যাকে বেশ ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এতদিন ধরে ইসরায়েল ইরানকে প্রধান হুমকি হিসেবে দেখত। মিডল ইস্ট মনিটর বলছে, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক। তুরস্কের সাংস্কৃতিক প্রভাব, অর্থনৈতিক উন্নতি এবং সামরিক শক্তি বাড়ছে, যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তেল আবিবও বুঝে গেছে তুরস্ককে আর অবহেলা করলে চলবে না। সম্প্রতি সিরিয়া ইসরায়েলের হামলা থেকে বোঝা যাচ্ছে এই দ্বন্দ্ব এখন আর শুধু কূটনৈতিক কথাবার্তায় সীমাবদ্ধ নেই, এর প্রভাব অর্থনীতি ও সামরিক ক্ষেত্রেও পড়ছে। এর ফলে শুধু সম্পর্কই খারাপ হয়নি, গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়েছে। তুরস্কের ভৌগোলিক অবস্থান খুব কৌশলগত। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে অবস্থিত। তারা ন্যাটোর সদস্য এবং অর্থনীতির দিক থেকে অনেক গতিশীল। এসব সুযোগ কাজে লাগিয়ে তুরস্ক এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের সুন্নি মুসলিম নেতৃত্বেও জায়গা করে নিচ্ছে। লিবিয়া, ককেশাস, বলকান থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত তুরস্কের কূটনৈতিক ও সামরিক উপস্থিতি সক্রিয়। এই দ্রুত উত্থান ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল মনে করছে এই তুরস্ককে আর উপেক্ষা করলে চলবে না। ইসরায়েল তুরস্ক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রধান কেন্দ্র হলো পূর্ব ভূমধ্যসাগর, যা বর্তমান গ্যাসের মজুদ এবং কৌশলগত গুরুত্বের কারণে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তুরস্ক চায় এই অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে, কিন্তু এতে বাধা দিচ্ছে ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাস। এই 3 দেশ মিলে একটি জোট তৈরি করেছে, যা তুরস্কের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নিয়েছে। সম্প্রতি এই জোট ইস্টমেড পাইপলাইনের মতো প্রকল্পের মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগর থেকে ইউরোপে গ্যাস রপ্তানির চেষ্টা করছে, যেখানে তুরস্ক সম্পূর্ণ পাশ কাটিয়ে ইউরোপে গ্যাস পাঠাবে। এর মাধ্যমে ইসরায়েল কেবল তুরস্কের অর্থনৈতিক ভূমিকা কমাতে চায় না, বরং তুরস্ককে একঘরে করেও রাখতে চায়। এতে তুরস্কের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি তাদের আঞ্চলিক শক্তি কেন্দ্র হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষাকেও হুমকির মুখে ফেলবে। সামরিক দিক থেকে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ইসরায়েল। ইরাকি কুর্দি গোষ্ঠীর সঙ্গে গোপন সমঝোতা করছে তারা, যা তুরস্কের সীমান্তকে অস্থিতিশীল করতে পারে। এছাড়া ইসরায়েল বিশ্বের সেরা সাইবার শক্তিগুলোর একটি। তারা তুরস্কের ডিজিটাল অবকাঠামোর উপর হামলা চালাতে পারে, যা বাইরে থেকে দেখা না গেলেও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই অবস্থানে নীরব সমর্থন দিচ্ছে। ইসরায়েল শুধু সামরিক নয়, বরং কৌশলগতভাবে তুরস্ককে আরব বিশ্বের মধ্যেও আলাদা করে ফেলছে। বিশেষ করে আব্রাহাম চুক্তি পরবর্তী সময়ে ইসরায়েলের কিছু উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে মিত্রতা গড়ে তুলেছে। এর মাধ্যমে তুরস্ককে মুসলিম বিশ্বের নেতৃত্ব থেকে দূরে রাখতে চাইছে। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে তুরস্ককে অস্থির, আগ্রাসী ও অবিশ্বস্ত রাষ্ট্র হিসেবে তুলে ধরা হচ্ছে। ইসরায়েলের কৌশল এখন খুব পরিষ্কার।
তারা শুধু ইরান নয়, তুরস্ককেও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। তারা সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তি ও কূটনৈতিক সব শক্তি ব্যবহার করে তুরস্ককে চেপে ধরেছে। এতে পুরো মধ্যপ্রাচ্য আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর এখন প্রয়োজন বুদ্ধিমত্তা, ঐক্য এবং কৌশলগত ধৈর্য। কারণ যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে এই সংঘর্ষ পুরো অঞ্চলকে আরো অন্ধকার পথে নিয়ে যেতে পারে। তবে মধ্যপ্রাচ্য কি এই নতুন সংঘাতের জন্য প্রস্তুত, নাকি এটি শুধু আরো একটি অস্থির অধ্যায় সূচনা, তা সময় বলে। জর্ডানের মরুভূমির এই বিমান ঘাঁটিতে গাজার ক্ষুধার্ত মানুষের জন্য হয়তো কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। জর্ডানের একটি ও সংযুক্ত আরব আমিরাতের আরেকটি বিমান ত্রাণ সামগ্রী ভর্তি করে নিয়ে যাচ্ছে। বিমানে খাদ্য যাচ্ছে বলে নয়, বরং বিমানে করে খাবার পাঠানো এই বার্তা দিচ্ছে যে গাজায় মানবিক সংকট এখন আন্তর্জাতিক এজেন্ডার শীর্ষে। অনাহারের কারণে মৃত্যু অবশেষে বিশ্ববাসীর কানে পৌঁছেছে। ফিলিস্তিনিদের এবং জাতিসংঘের কয়েক মাসের সতর্কতা যেটি করতে পারেনি। জর্ডানের বিমানটি গাজার আকাশসীমার দিকে যাত্রা শুরু করে। এটি ছোট একটি ফ্লাইট, তাই লোডমাস্টাররা দ্রুততার সাথে প্যারাশুটগুলো নামানোর জন্য প্রস্তুত হয়। যদি প্যারাশুট না খোলে, তাহলে প্যালেটে থাকা 1 টন ত্রাণ সামগ্রী একটি তাঁবুর উপর পড়লে একটি পরিবার মারা যেতে পারে। এই প্যারাশুটগুলির মাধ্যমে গাজায় সাহায্য পৌঁছাবে। এখানে 8 টন শিশু খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছে। এরকম আরব আমিরাতের আরেকটি বিমানে করেও খাবার ফেলা হচ্ছে। তবে এই খাবার খুব বেশি সাহায্য করবে না। যেটি সত্যি বড় সাহায্য করতে পারে তা হলো সড়ক পথে প্রচুর লরিতে করে ত্রাণ পাঠানো, যেটি বিমান থেকে ফেলে পূরণ করা সম্ভব নয়। তবে বিমান থেকে খাবার ফেলাটা প্রতীকী। এগুলি টেলিভিশনে দেখতে সুন্দর দেখায় এবং যা এমন একটি ধারণা দেয় যে অন্তত কিছু একটা করা হচ্ছে, এবং নিঃসন্দেহে ইসরায়েলিরা এটি করার অনুমতি দিচ্ছে। এর অর্থ হলো তারা চাপে পড়ে এখন সাড়া দিচ্ছে। হারকিউলিস কার্গো বিমানটি যখন গাজার কাছাকাছি পৌঁছায়, তার 3 মিনিট আগে থেকে গণনা শুরু হয়। বিমানটি স্থলপথে একটি লরি যে পরিমাণ পণ্য পরিবহন করত, সেই সমপরিমাণ পণ্য নিচে ফেলছে। সাধারণত দূরবর্তী এবং দুর্গম অঞ্চলে জরুরি পরিস্থিতিতে সীমিত সরবরাহ পৌঁছানোর শেষ উপায় হিসেবে বিমানে করে এরকম পণ্য পাঠানোটি বিবেচনা করা হয়। কিন্তু গাজা দূরবর্তী নয়, এখানে প্রবেশ করা যাচ্ছে না, কারণ ইসরায়েল এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। বিমানে থাকা জর্ডানিয়ানরা ইসরায়েলিদের কাছ থেকে একটি বার্তা আমাদের জানিয়েছে। ইসরায়েলিরা চায় না আমরা গাজার অভ্যন্তরে ধ্বংসযজ্ঞের চিত্র জানালা দিয়ে ভিডিও করি। তবে আমি নিজের চোখে এটি দেখার জন্য 10 মিনিট ব্যয় করেছি। আর আমি আপনাদের এটা বলতে পারি যে গাজার উত্তরের সম্প্রদায়গুলিকে আমি ভালো করেই চিনি, যেখানে হাজার হাজার মানুষ থাকতো এবং তারা খুবই প্রাণবন্ত। তারা এখন কঠিন জীবনযাপন করছে, কারণ তাদের সবকিছু ধুলোয় মিশিয়ে ফেলা হয়েছে। তাদের অবশিষ্ট আর কিছুই নেই। এখন আপনি যদি স্যাটেলাইট ছবিতে এমন চিত্র দেখেন, তাতে অবাক হওয়ার কিছুই নেই। ইসরায়েল আমার মতো সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে রিপোর্ট করতে দিচ্ছে না, এবং তারা চায় না এটা আমরা দেখি। এমনকি বিমানে করে কেউ এর চিত্র ধারণ করতে দিচ্ছে না। কিং আবদুল্লাহ বিমান ঘাঁটিতে ফিরতে 45 মিনিট সময় লেগেছে। কয়েক মিনিট পরে আমিরাতের বিমানগুলিও ফিরে আসে। ইসরায়েল বলছে গাজায় অবাধ ত্রাণ সরবরাহ হামাসকে শক্তিশালী করে তুলবে। তবে বাস্তবতা হলো সাহায্য যাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন লোকদের কাছে তা পৌঁছাচ্ছে না। এমনটি চলতে থাকলে আরও বেশি লোক মারা যাবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।